হাসনা আমার মুক্তাহার, হাসনা আমার ব্যারিস্টার, হাসনা আমার মুক্তাহার, হাসনা আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমার মনে হয় আর কি যে ইরফান সেলিম তিনি সম্ভবত এই গানটা আব্দুল জব্বারের খুব বেশি শুনতেন। গান শুনতে শুনতে অনুপ্রাণিত হইয়া তিনি ভাবছেন যে সব সময় আসলে এই ধরনের কর্মকাণ্ড করা যায়। তবে এরকম এই যে কি বলা হয় যে এমপি পুত্র ইরফানের মতন যারা মিনি বিচি এবং হাইব্রিড লেভেলের গুন্ডা পান্ডা আছেন, বাপ হয়তো সংসদ সদস্য ভালো মানুষ, কিন্তু আপনি বাপের নাম ভাঙাইয়া যে অলিখিত সাম্রাজ্য গুন্ডামি এবং চাঁদাবাজির গড়ে তুলছেন, সেটার ক্ষেত্রে দল আপনাকে আসলে কতটুকু সাপোর্ট করবে সেটা ইতিমধ্যে প্রমাণিত। আরও একবার বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার রাষ্ট্রে মাননীয় এমপি পুত্র যারা এরকম আছেন গুন্ডা পান্ডা, তাদের জন্য তিনি ভয়ঙ্কর একটা মেসেজ দিয়েছেন যে এখানে কোয়ার্সিভ পানিশমেন্ট খুব দ্রুত অ্যাক্টিভেট করা হবে। আর এর মতোই ইরফানের মতোই আপনাদের অবস্থা 12টা বাজবে যারা দলের নাম ভাঙাইয়া চাটুকারিতা করেন, হাইব্রিড গিরি কাজকর্ম করেন, ধান্দাবাজি করেন, খুব সাবধান। দর্শক আপনারা জানেন যে অলরেডি কি বলা হয় যে এমপি হাজি সেলিমের ছেলে ইরফান ওয়ান এন্ড অনলি ভাই, আবেলা কিয়া করবি তুই ভাই, আবার হালকা হালকা পুরান ঢাকাইয়া কথা কয়। এখন পুরান ঢাকাইয়া কথা কইতে গিয়া যেসব ঝামেলাগুলো তার উপর পাকাইছে, তাকে গ্রেপ্তারের পরে আমাদের র্যাব এবং পুলিশ বাহিনী ডিআইবি সকলে যখন অভিযান চালিয়েছে, বেশ কিছু চাঞ্চল্যকর আলামত তার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। আমরা আজকে পুরো ফিচার জুড়ে সেগুলোরই বর্ণনা দিচ্ছি যে এই এমপি পুত্র আসলে অলিখিতভাবে পুরান ঢাকাকে কিভাবে কন্ট্রোল করতেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিটিআরসিকে ফাঁকি দিয়ে তিনি একটা আলাদা একটা টেকনোলজিক্যাল জগৎ তৈরি করেছেন। বোঝেন নাই, গ্রামীণফোন কোম্পানি যেমন একটা নেটওয়ার্কের মাধ্যমে পুরো দেশে আপনি কথা বলেন, তিনি ভিপিএস ডিভাইসের মাধ্যমে সরকার অননুমোদিতভাবে, যেটা বেসিক্যালি আইন শৃঙ্খলা বাহিনী যেমন ওয়াকিটকি ইউজ করে, ঠিক তদ্রুপ তার একটা ওয়াকিটকি সেন্টার আছে। সেইখানে তার নেতাকর্মীদের জন্য বিভিন্ন জায়গায় তিনি ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করেন, বড় ব্লুটুথ বয়। কারণ হচ্ছে মোবাইল ফোন ডিভাইসগুলোকে ট্র্যাক করা যায়, কথাবার্তা শোনা যায়, কিন্তু ওয়াকিটকি যে সিস্টেমটা সে বানাইছে বড়ই প্রযুক্তি কাজে লাগাইছে। তার যেই ধরনের ধান্দাবাজি, তারপরে যে বিভিন্ন সিন্ডিকেট ব্যবসা, এই কাজগুলা যেন প্রশাসনের নজরে না আসে, তিনি এই ধরনের একটা সেট দিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই সেট এতদিন কেন ধরা খেল না? তো যাই হোক, সোমবার 26 অক্টোবর দুপুর 12:30টার দিকে পুরান ঢাকার চকবাজারের 26 নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আপনার সেই ইরফান সেলিমকে এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে কিন্তু গ্রেপ্তার করে এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমার মনে হয় আর কি, এটা যদি ধরেন পুলিশে এজাহার হইতো, তারপরে আদালতে যাইতো, বিচারিক প্রক্রিয়া হয়তো শাস্তি হইতো, আমি আশাবাদী যে শাস্তি হইতো, কিন্তু লম্বা একটা সময় লাগতো। র্যাবের মাধ্যমে এরকম তাৎক্ষণিক শাস্তির যদি ব্যবস্থা করা যায় অদূর ভবিষ্যতে, সেটা আরো ভালো আমার মনে হয় আর কি। অভিযানের পর সন্ধ্যা 6:30টার দিকে আপনার র্যাবের প্রেস ব্রিফিং যিনি করেন, উইং মিডিয়ার যিনি আছেন আমাদের লেফটেন্যান্ট করেন আশিক বিল্লা স্যার, তিনি জানান যে বেলা 12:30টার সময় তারা অভিযুক্তের বাসা এবং অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন। এরপর তারা সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান মোহাম্মদ সেলিম এবং তার দেহরক্ষীকে গ্রেপ্তারের পরে তার বাসায় তল্লাশি চালিয়ে কিছু অবৈধ জিনিসপত্র উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে লাইসেন্সবিহীন একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, যেটা অস্ত্র মামলার অলরেডি হইয়া তার বিরুদ্ধে, পাশাপাশি 5-6 লিটার বিদেশি মদ এবং 38 থেকে 40টি বিভিন্ন ধরনের ওয়াকিটকি, যেটার কথা আমি প্রথমে বলছিলাম। র্যাব জানিয়েছে যে সাধারণ নিরাপত্তা বাহিনী বা যে কোনো সুশৃঙ্খল বাহিনী এই ধরনের ওয়াকিটকি সিস্টেমগুলা ইউজ করে, যেন এটা তাদের যে কিছু তথ্য আছে যেন নিজেদের ভিতরে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, তাদের অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের জন্য 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, আর মাদক রাখার জন্য আরো 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, টোটাল 1 বছর। অস্ত্র মামলাটা সম্ভবত এখনো ইনক্লুড করে নাই। এছাড়াও আশিক টাওয়ারের 16 তলার একটি কক্ষকে নিজের মতো করে সাজিয়েছেন ইরফান সেলিম। সেই রুমটিকেই তিনি টর্চার সেল হিসাবেই গড়ে তুলেছেন। বিভিন্ন সময় যারা তার সিন্ডিকেটের, তার ব্যবসা বাণিজ্যের পথে বাধাগ্রস্ত হইতো, তার কথা শুনতো না, তাদেরকে তিনি এখানে এনে পুরো বাংলা ফিল্ম স্টাইলেই আসলে অত্যাচার চালাইতো। আমার মনে হয় যে এখন থেকে শুরু করেই যে বাংলাদেশে যতগুলো এমপি আছেন তাদের ছেলেরা কোথায় কি করে এগুলো একটু মনিটরিং করা দরকার, নয়তো ধরা খাওয়ার পর এগুলো বের হবে। যাই হোক, তো সেই কক্ষে কি কি পাওয়া গেছে? সেখানে হ্যান্ডকাপ পাওয়া গেছে। আচ্ছা, এছাড়া একজন মানুষকে নির্যাতন করার মতো যে উপকরণগুলো থাকা দরকার, সেরকম কিছু উপকরণও ওই রুমে ছিল। এর মধ্যে ছিল দড়ি, গামছা, ছুরি, হকি স্টিক এবং দূরবীন। তো ওই কক্ষে এছাড়াও আপনার নানান ধরনের হাবিজাবি জিনিস পাওয়া গেছে। তা আপনারা জানেন যে অলরেডি এই ছেলেকে অ্যারেস্ট করে আপনার 1 বছরের জন্য
কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই যে ওয়াকিটকি মানে ভিপিএস ডিভাইস সিস্টেমে চালাইলো, আমি জানি না যে এগুলা বাংলাদেশে ইনপুট করার সিস্টেমটা কি। ফর এক্সাম্পল খেলনা ড্রোন, আপনি জানেন যে ড্রোন বাংলাদেশে কিন্তু সব জায়গায় অ্যালাউ না। ছোট বাচ্চাদেরকেও যদি খেলনা ড্রোনও বাংলাদেশে ঢুকাতে হয়, ধরেন আমি আমার বাচ্চা নিয়ে যাচ্ছি, খেলনা ড্রোন কিনলাম, এটাও কিন্তু আটকে দেওয়া হয়। এখন এটা সারা হয় কিনা জানি না, কারণ হচ্ছে যে এটা দিয়ে সিকিউরিটি সিস্টেমটা আপনি অন্য কারো গোপনীয়তা ব্যক্তিগত জিনিসগুলো এই ড্রোনের মাধ্যমে দেখতে পারেন যে এখানে বৈশা উড়াইয়া। এখন এই যে ডিভাইসগুলা বাংলাদেশে ঢুকলো, এটা ঢুকার সিস্টেমটা কি হইলো? কারণ এগুলো তো সরকারের বিশেষ সিস্টেমে বা বিশেষ বরাদ্দের প্রেক্ষিতে বিদেশ থেকে কোনো একটা লাইসেন্সকৃত কোম্পানি এগুলোকে বাংলাদেশে ইনপুট করে। এখন তারা এই যে সিস্টেমগুলো চালাচ্ছে ওয়াকিটকির মাধ্যমে, এতগুলো ওয়াকিটকি, নাকি এগুলো দোকানে গেলে খেলনা কিনতে পাওয়া যায়। নর্মাল কিছু ওয়াকিটকি আছে, অনেকে জানেন, আপনি একতলায় থাকেন, 3 তলাতে নর্মালি ওয়াকিটকি এটা একটা নির্দিষ্ট রেঞ্জে কাজ করে। কিন্তু এই যে ইরফানের যে ওয়াকিটকি সিস্টেমটা, সেটা কিন্তু পুরো একটা মানে মোবাইল কোম্পানির মতন, যে কয়েক মাইল বিস্তৃত তারই নেটওয়ার্কিং সিস্টেম। এখন এই যে বিপিএস ডিভাইস ইউজ করছেন, সেগুলা কোন নামে ইনপুট করা হলো, কে ইনপুট করলো, এগুলাকে একটু তথ্য জানা দরকার। এগুলো যদি জানা যায় তাহলে হয়তো পিছনের কাহিনী আসবে। তবে শাস্তি আসলে কি হবে? অনেকে আমার প্রথম ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আসলে এগুলো তো শাস্তি মাস্তি হবে না, এগুলো বের হয়ে যাবে। কিন্তু আপনি দেখেন মন্দের ভালো, এই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু যে কোনো ঘটনায় হোক, ধর্ষণ হোক, যে কোনো মারামারি, হত্যাকাণ্ড, সেখানে আওয়ামী লীগ জড়িত থাকুক, যুবলীগ থাকুক, আর আজকের এই ঘটনায় সর্বোচ্চ একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনি যদি ওই যে ডক্টর সেলিম মাহমুদ যে কথাটা বলছিলেন যে গুন্ডামি করবেন, এমপি পুত্রকে অ্যারেস্ট করা, এটা একটা আইকনিক অ্যারেস্ট, যে বাকিদের জন্য একটা মেসেজ দেওয়া। আর তার যে পার্সোনাল টর্চার সেলে আপনার নানান ঘটনা হয়েছে, হয়তোবা আগামী 2-1 দিনের ভিতরে দেখবেন আরো বিভিন্ন ঘটনা তার নামে কিন্তু বের হয়ে আসবে যে কারা কারা নির্যাতিত হয়েছেন। আপনারা যদি এরকম কেউ থাকেন আমাদের কাছে তথ্য দিতে পারেন ফেসবুক পেজ নাইম কুরিয়ার মাধ্যমে। আমি আবারও বলি, আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, কিন্তু দলের ভিতরে যদি এই ধরনের দুর্নীতিবাজ, তারপর হচ্ছে যে কি বলা হয় গুন্ডা পান্ডা থাকে, এদেরকে ফ্ল্যাশ করাটা হচ্ছে আপনার প্রকৃত রাজনীতির উদ্দেশ্য। নেতা খারাপ হয় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খারাপ না, খালেদা জিও খারাপ না, কিন্তু আমরা যারা তাদের নেতা কর্মী আছি, বিভিন্ন সময় এমপি হচ্ছি, চেয়ারম্যান হচ্ছি, উপজেলা চেয়ারম্যান হচ্ছি, এলাকার বিসি নেতা গুন্ডামি করছি, তারা করি কি দলের নাম ভাঙাইয়া, ধরেন আমরা কিন্তু নানান ধরনের অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছি, আর এর বিনিময়ে আমরা 2-1টা মিছিলে যে একটু ভাঙচুর করতেছি, পাশাপাশি ধরেন দলের নাম বদনাম করার জন্য, দলকে 14 গোষ্ঠী সহ ডুবাই দেওয়ার জন্য যা যা জিনিস দরকার আমরা করছি। এদের ব্যাপারে সচেতন হওয়া দরকার। নিশ্চয়ই আওয়ামী লীগের ভেতর থেকে আরো কঠিন মেসেজ দেওয়া হবে। এই ইরফান সেলিম রে অস্ত্র যেহেতু একটা উদ্ধার হয়েছে, 14 বা 18 বছরের একটা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাইতে পারে, এগুলো একটা মেসেজ হওয়া দরকার। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় যেই করুক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে মিশন, সেই মিশনে হয়তো এই পরিবারের অনেকেই ক্যাচে পড়বে, বাট পড়ুক, তারপরে দেশ জঞ্জাল মুক্ত হোক, আবর্জনা মুক্ত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।